হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো সপ্তাহ দুয়েক বাদে দেখলাম এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে চর্চিত ছবি এবং চর্চিত বিতর্কিত ছবি, যার নাম অবশ্যই অ্যানিমেল, ডিরেক্টেড বাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 3 ঘন্টা 20 মিনিট, 3 ঘন্টা 21 মিনিট একটা ছবি মুখোশ হচ্ছে। কারা রয়েছেন, এত চর্চা হওয়ার পর আই ডোন্ট থিঙ্ক আপনাদের সেটা নিয়ে আর নতুন করে অবগত করানো কোনোভাবে প্রয়োজন। তো যাও, ছবি কেমন লাগলো ডিরেক্ট সেখানেই ঢুকি। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং এই যে চর্চা এবং এই যে তর্ক বিতর্ক যেসবগুলো চলছে এই বিষয়টা নিয়ে আপনার সাইড কি, আপনার কি ইম্প্যাক্ট পড়েছে আপনার মধ্যে ছবিটা রাখতে পেরেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেই পার্টটুকু দিয়ে শুরু করছি না, কোনো মডালিটি ক্লাস চালাবো না, জাস্ট নিজের পয়েন্ট অফ ভিউটুকু রাখছি। সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রচণ্ড পরিমাণে তাকে নিয়ে কথা হচ্ছে, প্রবলেমেটিক ডাইরেক্টর অ্যান্ড অল এবং পোর্ট্রেল সব কিছু। তবে সত্যি বলছি, সিনেমাটা দেখবো, হ্যাঁ এই রিভিউটা দেখবার পরে হয়তো অনেক মানুষ আনসাবস্ক্রাইব করতে পারেন, বাট পয়েন্টটুকু বুঝুন। তারপর যদি আপনার সেই জিনিসটা যদি আপনার মাথাতে ডাইসেক্ট করবার মতো, নেওয়ার মতো যদি আপনার মধ্যে এই ব্রড মাইন্ডসেট থেকে থাকে, তবে চ্যানেলে থাকুন। নাহলে আপনি যদি চলে যান, সত্যি আমার কিছু করার নেই। ওরকম ন্যারো মাইন্ডসেট মানুষদের সঙ্গে অ্যাটলিস্ট আমার খুব একটা মেলামেশা করতে পছন্দ হয় না। তো যেটুকু আমার সিনেমাটা দেখে মনে হলো, সিনেমাটাতে কোনোভাবেই ওই ফাকড আপ একটা ক্যারেক্টারটা টোটালি ফাকড আপ, যেটা প্রথম 1 ঘন্টা 20 মিনিট, প্রথম 1 ঘন্টা 30 মিনিটে পুরোপুরি সন্দীপ রেড্ডি ভাঙ্গা এস্টাবলিশমেন্ট করতে পেরেছে। একটা ক্যারেক্টার যে একদম জংলি ফাকড আপ একটা ক্যারেক্টার, যাকে দেখে ইরিটেশন ফিল হয়, যাকে দেখলে একটু আনইজি ফিল হয়, যার থেকে একটু দূরে থাকতে অ্যাটলিস্ট অনেক মানুষ পছন্দ করবেন। সেই ফিলটাকে তৈরি করানো, ক্যারেক্টার রাইটিংটাকে সেভাবে এস্টাবলিশ করানো, ক্যারেক্টার রাইটিংয়ের থ্রুতে ওই চরিত্রটাকে, সেটা খুব সাকসেসফুলি তিনি করতে পেরেছেন। এবং প্রথম হাফটা স্পেশালি তার জন্য দেওয়া হয়। সে একটা জিনিস প্রবলেম আছে, সেই প্রবলেমটাতে আমি লাস্টে ঢুকবো, বাট তার বাবাকে নিয়ে তার যে জুনুন, তার পরবর্তীকালে কোনো একটা জিনিস নিয়ে তার যে একটা সোকল্ড অ্যালফা মেলের যে পোর্ট্রেল, স্কুলের মধ্যে বন্দুক নিয়ে ঢুকে যাওয়া, একে তাড়া করা তাকে তাড়া করা, জাস্ট কথায় কথায় মুন্ডু ফেলে দেওয়া, বড় এটা ওটা সেটা নিয়ে আসা, হাত খুলে দেওয়া, পা খুলে দেওয়া, এই যে জিনিসটা একটা দেখে ইরিটেশন ফিল হয়। এবং একটা ক্যারেক্টার কীভাবে জওয়ানের মতো একটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার না হয়ে রকি ভাই বলি, পুষ্পা বলি, এই মুহূর্তে সব বড় বড় লার্জার দ্যান দ্য লাইফ পোর্টালগুলো যেগুলো প্রচণ্ডভাবে ফেমাস, সেই রকম একটা অতটা ওভার দ্য টপ একটা ক্যারেক্টার না হয়ে কীভাবে তাকে দেখলে বিলিভ হয় যে হ্যাঁ, একটা 20 থেকে 25 জনকে একাই মারতে পারে, মনস্টাস একটা ব্যাপার, সেটাকে দুর্দান্তভাবে এস্টাবলিশমেন্ট করতে পেরেছে। এবং সেক্ষেত্রে অবভিয়াসলি পোর্ট্রেল তো নিঃসন্দেহে খুব ভালো রয়েছে। যেরকমভাবে ক্যারেক্টারটাকে তৈরি করেছে, সেরকম তার পোর্ট্রেলের রণবীর কাপুর ফাটিয়ে অভিনয় করেছে ক্যারেক্টারটার প্রথম, যদি সিনেমাটা বলি, প্রথম 3 ঘন্টা 15 মিনিট ক্যারেক্টারটাকে যখন আমি তার পোর্ট্রেল দেখি রণবীর কাপুরের, তখন আমার মনে হয় ওয়াও, ছেলেটা কি লোকটা কি দুর্দান্ত মানে পারফরমেন্স দিচ্ছে। শেষের 5টা মিনিট বা শেষের 10টা মিনিট যারা দেখেছেন তারা জানেন যে এন্ড ক্রেডিটে বা ওটা হুক যেটা একদম লাস্টে রয়েছে, সেটুকু দেখলে মনে হয় হি ইজ ফ্রম অ্যানাদার প্ল্যানেট। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হচ্ছে। প্রথম 3 ঘন্টা 15 মিনিটের পোর্ট্রেল একরকম, লাস্টের 5 মিনিটের পোর্ট্রেলে জাস্ট সে সকলকে ছাপিয়ে, মানে ওই মনে হয় না যে প্রথম 3 ঘন্টা 15 মিনিট যে ইম্প্যাক্টটা ফেলেছে, সেটা যেন একদম কোথাও আউট অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে চলে যায়। লাস্ট 5টা মিনিটে তার ওই পোর্ট্রেল, মাই গড, কী পারফরমেন্স দিয়েছে গেছে লোকটা। তারপর যদি বলি ববি দেওলের ক্যারেক্টারটা স্পেস অনেক কম পেয়েছে, বাট যেটুকু পেয়েছে, এবং সবথেকে ফাকড আপ সিন কিন্তু অ্যাকচুয়ালি তাকে দেওয়া হয়েছে। সবথেকে ফাকড আপ সিন ওই ম্যারিটাল রেপের যে পার্টটা, যারা দেখেছেন তারা কানেক্ট করতে পারছেন। সেই ম্যারিটাল রেপের পার্টটা নিয়ে বেশি অনেক আই থিঙ্ক কথা বলা দরকার ছিল লোকে, তা নয় রণবীর কাপুরের মতো একটা ক্যারেক্টার, যাকে হয়তো অনেক মেয়ে হয়তো নিজের করে চান, বা তার মধ্যে তার প্রতি একটা ওই ব্যাপারটা রয়েছে, তার মধ্যে একটা চকলেট বয় হয়তো পোর্ট্রে করছে বলেই এত তাদের গায়ে লাগছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল ববি দেওলের ওই ক্যারেক্টারটার ওই সিনটাকে নিয়ে, ম্যারিটাল রেপের সিনটাকে নিয়ে। ওটা সব থেকে ফাকড আপ সিন সারা সিনেমাতে। এবং সেই সিনটার যে ইম্প্যাক্ট, কিংবা আরও যেসব ভায়োলেন্স রয়েছে, ভায়োলেন্স নিঃসন্দেহে ইন্ডিয়ান সিনেমা স্ট্যান্ডার্ডে যদি বলি অনেক ওপরে নিয়ে গিয়েছে। মানে প্রথম দিকে দেখে মনে হয়, অ্যাটলিস্ট মানে প্রথম 3 ঘন্টা দেখলে মনে হবে আপনারা ঠিক আছে, যা ভায়োলেন্স রয়েছে, মানে আমি সিম্পলি বলছি না, অবভিয়াসলি যারা এখনও দেখেনি তাদের জন্য তো স্পয়লার হবে, অবশ্যই আমি সেটা বলবো না। কিন্তু ওই প্রথম 3 ঘন্টা দেখলে মনে হয় না ঠিক আছে, যা ভায়োলেন্স রয়েছে, খুব যে বিশাল কিছু তা নয়। বাট শেষের 20 মিনিটে যা দেখিয়ে দিয়েছে, সেটা অ্যাকচুয়ালি নেক্সট লেভেল। ইন্ডিয়ান সিনেমা স্ট্যান্ডার্ডের তুলনায় অনেকটাই ওপরের জিনিসপত্র দেখিয়েছে। এরকম জিনিস অনেক সিনেমাতে 1-2টো সিন পাই, এখানে টোটাল 4টে সিন রয়েছে। 4টে সিনের মধ্যে 3টে সিন অ্যাকচুয়ালি ফাকড আপ, মানে একটু বেশি ফাকড আপ ইন্ডিয়ান সিনেমার তুলনা। তো ওই জিনিসগুলো যদি আপনি নিতে পারেন, দেন গো ফর ইট। এবং আই থিঙ্ক অনেক মানুষই দেখে নিয়েছেন, 600 কোটি 650 কোটির বিজনেস, এবং এতটা হবে ট্রেলার আসবার পরে একটা বিশাল মার্কস
নিয়ে উত্তরাবে, পরীক্ষা পাশ করবে সিনেমাটা বোঝা যাচ্ছিলো, বাট এটা একটু বেশিই হয়ে গেছে। এবং তারপরে যে ডিপার্টমেন্টে ঢুকবো সেটা হচ্ছে অবশ্যই এর মিউজিক সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিনেমাতে দুর্দান্ত হয়। এর আগে তার বলিউডে দুটো কাজ, একটা যেটা অর্জুন রেড্ডির রিমেক ছিল কবির সিং, সেটার মিউজিক আমরা জানি। প্রতিটা গান আমার পছন্দের, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং এটার গান আমি একমাত্র সতরঙ্গারে শুনেছিলাম এবং আর্জেন ভ্যালিটা শুনেছিলাম, এছাড়া আমার গানগুলো খুব একটা শোনা হয়নি। ওই সময়টাতে আমি পাহাড়ে ছিলাম, আসাম অরুণাচল ওই ট্রিপটাতে ঘুরছিলাম, তো আমি জাস্ট আউট অফ নেটওয়ার্ক, জাস্ট নেটওয়ার্কের বাইরেই ছিলাম বলতে গেলে, তো খুব একটা গান আমার শোনা হয়নি। তো এখানে সিনেমাটা দেখতে দেখতে আমি যখন গানগুলো শুনছিলাম, আমার তিনটে জায়গাতে মিউজিকের ব্যবহার দুর্দান্ত লেগেছে। একটা আর্জেন ভ্যালিতে যেই ওই মিউজিকটাকে ইউজ করে যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করা হয়েছে, টোটাল সিনটাকে যেভাবে এডিট করা হয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই সিনেমার এডিটার, যেভাবে এডিট করেছে সিনটা এবং টোটাল জিনিসটাকে যেভাবে দাঁড় করিয়েছে আর্জেন ভ্যালির সঙ্গে, সেই জিনিসটা দেখতে দুর্দান্ত লাগে। ওই যে এটা একটা সোলজার সং বেসিক্যালি, যদি আমরা একটু পাঞ্জাবি কালচারে যদি আমরা ঢুকি, 10th গুরু শিখদের বা গুরু গোবিন্দ সিংয়ের সময় থেকে এই গানটা চলে আসে তাদের ওখানে, যদি ভুল না হয় কোনো যদি মানুষ যদি এর থেকে বেটার আপনাদের কাছে এই গানটার সম্বন্ধে, এই ইতিহাস সম্বন্ধে যদি হিস্ট্রি থেকে থাকে জানা থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেই সময় থেকে গানটা চলে আসে, তো ওর যে ভাইবটা টোটাল ইনট্যাক্ট রয়েছে, হয়তো পোর্টালটা অন্যরকম হচ্ছে, বাট যেভাবে প্রেজেন্টেশনটা করেছে সেটা কিন্তু দুর্দান্ত, এই সিনের সঙ্গে খুব ভালো গিয়েছে। আর এটা সেটা হচ্ছে যেই গানটাতে আমরা তৃপ্তি দিমরিকে দেখি, ওই গানটার পার্টিকুলার যে পোর্ট্রেলটা বিশাল মিশ্রা গানটা গেয়েছেন, গানটা দুর্দান্ত হবে। ওই যে সিচুয়েশনটা, ওর ওই যে ভার্সন সিনেমাতে ওই মোমেন্টের জন্য ওই ভার্সনটার সঙ্গে দুর্দান্তভাবে গানটা গিয়েছে। দেন লাস্টে আরেকটা গান আমরা দেখি, যেখানে আমরা ক্লাইম্যাক্সে দেখি দুজনকে ফাইট করতে, একদম প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট বলবো না, কী শব্দ দিয়ে তাদের অভিহিত করে আমি জানি না, ওই জায়গায় যে গানটা বদলা, যে গানটা বি প্রাকের গলাতে, জানির লিরিক্স, এবং ওখানে আই থিঙ্ক আরও একজন কোনো সিঙ্গার রয়েছেন বা আরও একজন কোনো রাইটার রয়েছেন, যাকে আই থিঙ্ক পরবর্তীকালে তাকে এডিট দিয়েছেন, যাক তিনি রয়েছেন, ওই যেখানে যেই লিরিক্সটা তার সঙ্গে বি প্রাকের ভয়েসটা ওই সিনটাকে আলাদা লেভেলে নিয়ে চলে যায়। তু আপনা হ্যাঁ पर तू पड़ा है भी है, ওই যেই ব্যাপারটা, বদলার যে লিরিক্স, এই তিনটে জায়গাতে মিউজিকের ব্যবহার দুর্দান্ত। বাকি গানগুলো ভালো, বাট এই তিনটে জায়গাতে স্পেশাল মেনশন, অ্যাটলিস্ট আমার জন্য মনে হচ্ছে এই তিনটে জায়গাতে মিউজিকগুলো ওখানে দরকারি ছিল, অ্যাকচুয়াল দরকার ছিল। এই তিনটে জায়গাতে বিশাল লেগেছে। পারফরমেন্সের দিক থেকে ববি দেওল আর একটু স্পেস পেলে আরও বেশি ভালো কাজ করতে দেখতে পারতাম, তাকে যে কটা স্পেসে আমরা দেখেছি, সে ফাইটের সিনে হয়ে থাক। হ্যাঁ, এই প্রসঙ্গে পারফরমেন্সের দিক থেকে নিঃসন্দেহে বলবো রণবীর কাপুর। আমার এতদিন মনে হতো যে এই জেনারেশনে যারা বলিউডে কাজ করতে, তাদের মধ্যে সবথেকে ভালো মার খেতে পারে শাহরুখ খান। আমার সবথেকে পছন্দের এই জেনারেশন অ্যাক্টরদের মধ্যে যারা কাজ করেন, নিঃসন্দেহে উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স, বাট স্টিল মার খাওয়ার একটা আর্ট কোথায় গিয়ে আমার মনে হয় সেখানে শাহরুখ খান সবথেকে বেশি মানে মাস্টার করেছেন, সবথেকে বেশি পিএইচডি করেছেন ওই জনরাটাতে, মার খাওয়া জনরাটাতে। এখানে কিন্তু ফাটিয়ে মার খেয়েছেন রণবীর কাপুরও। তার এক্সপ্রেশনগুলো দেখবেন যখন ক্লাইম্যাক্সটা চলে, এক্সপ্রেশনগুলো শুধু তার দেখবেন ওখানে। এবং ববি দেওলের সঙ্গে একটা যেখানে সিন রয়েছে, একদম এন্ডের সিনটা, ওই সিনটা কোথাও থেকে আমার যারা ডাব্লিউডাব্লিউই দেখেন, ওই শন মাইকেল এবং আন্ডারটেকারের মধ্যে একটা ম্যাচ, আমি জানি টোটাল আউট অফ কনটেক্সট চলে যাচ্ছি, ওই ম্যাচটার একটা সিন ছিল, ওই একদম এন্ডিং শন মাইকেলের রিটায়ারিং ম্যাচ ছিল, ওই ম্যাচটা কোথা থেকে ভাইবে আমাকে ওখানে দিচ্ছিল, যে রণবীর কিছু একটা অফার করলো ববি দেওল যেভাবে সোয়াগনের যেখানে তাকে মানে তার রিপ্লাইটা করলো এবং তার যে রেসিপ্রোকেশনটা হলো, তার যে রিপার্কেশনটা হলো, সেটা কিন্তু আমার বেশ ওই ম্যাচটার কথা মনে করা ছিল। এবং আরও একটা জিনিস বলবো, এখানে ভিলেনের ক্যারেক্টার ডিজাইন সেই লেভেলে করেছে বাংলা। আইকনিক মোমেন্ট, হিরোকে মানে সোকল্ড হিরোকে মেরে তার পিঠের উপরে শুয়ে সোয়াক্সের সিগারেটটা জ্বালাচ্ছে, ওই সিনের আইকনিক মোমেন্ট বহুদিন মনে থাকবে। ভিলেনকে ইন্ডিয়ান সিনেমাতে যেভাবে পোর্ট্রেট করা হয়, তার মধ্যে অন্যতম আমার পছন্দের, অ্যাটলিস্ট আমার দিক থেকে বলবো, অন্যতম পছন্দের আইকনিক মোমেন্টের লিস্টে হয়তো টপ 10 এই সিনটা নিঃসন্দেহে থাকবে আজকের পরে, যা দেখলাম পোর্ট্রেট ওখানটাতে। এবং সেখানে ববি দেওলের যে সোয়াগ, লোকটাকে আই থিঙ্ক এবার তার ভার্সন 2টাকে অনেক ডাইরেক্টররা ভালোভাবে এস্টাবলিশমেন্ট করবেন, তাকে টাইপকাস্ট করবেন না। 83-তে আমরা তাকে যেভাবে আমরা তাকে দেখলাম আশ্রামে, তারপরে এখানে আরেকটু সময় তার লোকটার দরকার ছিল, নিঃসন্দেহে দরকার ছিল সিরিয়াসলি। তো এই জিনিসগুলো ভালো। এছাড়া যদি রশ্মিকার বলি, রশ্মিকার ওই একটা সিন, কনফেশনের সিন, যেটা রণবীরের দিক থেকে রয়েছে, ওই সিনে রশ্মিকার যেই মানে তার যেই প্রতিক্রিয়া, সেই সিনটাতে তাকে বেশ ভালো লেগেছে। অনিল কাপুরের সঙ্গে রণবীরের একটা সিন রয়েছে, যেখানে রণবীর অনেকদিন বাদে আসে এবং সেখানে অসুস্থ। অবশ্যই অনিল কাপুরের ক্যারেক্টারটা, আমি জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, একটু জমিয়ে রিভিউ করছে, এতদিন বাদে যখন করছি তখন একটু সময় নিয়েই করি। 2জন দেখুন 4জন দেখুন, তারা যেন শেষ পর্যন্ত দেখেন, এটাই থাকবে রিকোয়েস্ট আপনাদের কাছ থেকে। তো সেই সিনে অনিল কাপুর এবং রণবীর কাপুরের মধ্যে বন্ডিংটা দুর্দান্ত লেগেছে। আর দুটো সিন বলবো, একটা একদম এন্ডিংয়ে এসে যেটা আমরা ট্রেলারে অলরেডি দেখেছি, ট্রেলারের শুরুটা যেটা দিয়ে হয় ওই সিনটা, এবং শুরুর দিকে একটা সিন যেখানে একটা চিঠি লেখেন রণবীরের ক্যারেক্টারটা অনিল কাপুরকে, ওই চিঠিটা পড়ার সিনটাতে যে ডায়লগগুলো রয়েছে, ওই দুটো যেভাবে সার্কেলটাকে কমপ্লিট করেছি, দুটো সিনকে শুরু এবং শেষ, একটা বৃত্ত কমপ্লিট করা, একটা ব্র্যাকেটকে শেষ করতে পারা,
ব্র্যাকেটে ওপেনিং, ব্র্যাকেটে ক্লোজিং দুটো যেভাবে করা হয়েছে ওই দুটো সিন বেশ ভালো লাগে। খারাপ তো নিঃসন্দেহে রয়েছে, অনেক পজিটিভ রয়েছে, মানে এই সিনেমাটা নিয়ে অনেক বড় আলোচনা করা যায় নিঃসন্দেহে। খারাপ নিঃসন্দেহে রয়েছে, খারাপ হচ্ছে বাবার প্রতি তার যে ভালোবাসা, যেটা অ্যাকচুয়ালি লাভ, যেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আল্টিমেটলি অবসেশনে পরিণত, সেই অবসেশনে পরিণত হওয়ার দিকটাকে আরেকটু ভালোভাবে এস্টাবলিশমেন্ট করা দরকার ছিল। একটা 3 ঘন্টা 20 মিনিটের সিনেমা, তারপরে যেন কোথাটা গিয়ে মনে হয় যে বাবা এবং ছেলের সম্পর্কের দিকটা আরও একটু ভালোভাবে কীভাবে সে খারাপ প্যারেন্টিংয়ের শিকারে ওরকম একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, তার ক্যারেক্টার আর্কটা কীভাবে ওরকম হয়েছে, ওটা আই থিঙ্ক আরেকটু দেখানোর দরকার ছিল। আর যেটা দরকার ছিল সিনেমাটাতে সেটা হচ্ছে এই সিনেমাটা সেকেন্ড হাফে একটু ড্র্যাগ লাগে। নিঃসন্দেহে আমার ড্র্যাগ লাগে যে ফার্স্ট হাফটা বললাম যে ফার্স্ট হাফে যে কমেডি, যে ফাকড আপ ক্যারেক্টারটাকে এস্টাবলিশমেন্ট করেছে, সেই জিনিসটা ফার্স্ট হাফে করার পরে সেকেন্ড হাফে কিছুটা গল্পের দিকে একটু ভিজুয়াল প্রেজেন্টেশন তাদের যাওয়া দরকার ছিল, রাদার ওই ক্যারেক্টারটাকে নিয়ে আরও ফ্রেশ আউট করার থেকে। অলরেডি আমরা বুঝে গেছি যে ক্যারেক্টারটা ফাকড আপ, একটা জঙ্গলি ক্যারেক্টার, ম্যানার্স নেই, কিচ্ছু নেই, অ্যালফা মেল তার মাথাতে বসে আছে এবং সে সেই আদিম মানবের দুনিয়াতেই বসে আছে যেখানে শুধুমাত্র সে এক্সিস্ট করে এবং একটা কোথাও থেকে শিকারি যে সম্পর্ক, সেরকম একটা সম্পর্কের মধ্যে সে বসে রয়েছে। সে কোনোভাবে সিভিলাইজ হয়নি, তার মেন্টালিটিটা ওই সময় দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা বুঝে গেছি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে ওটা নিয়ে আর কচকচানি করে না বাড়িয়ে আই থিঙ্ক একটু বেটারভাবে স্টোরিটার প্রতি একটু ফোকাস করলে বেটার হতো। এই যে ফ্লসগুলো যেগুলো বললাম, বাবা ছেলের সম্পর্ক বলি, কিংবা এই ড্র্যাগ যে স্ক্রিন প্লেটা হচ্ছে, এটাকে একটু যদি ছোটো করা যেতে পারতো আরও অনেক বেটারমেন্ট হতো, স্ক্রিন প্লেটা অনেক বেশি আরও জাস্টিফাইড হতো বলে আমার মনে হয়। আরও একটা সিন যেটা হচ্ছে স্টিল ফ্যাক্টরিতে একটা সিন রয়েছে, ওই সিনটা তো একটু বেশি টোনাল। দেখুন, একটা ফিল্ম কমার্শিয়াল লেভেলে চলছে, তার একটু টোনাল স্যাটেলের থেকে একটু উপরেই রয়েছে, বাট ওই একটা স্টিল ফ্যাক্টরি সিন নেই যেখানে সে বলছে বারে বারে যে मैं उसका सर कट के लाऊंगा, ওইখানে সবাই মিলে যেভাবে মানে তার রিয়াকশানটা দিয়েছে, সেই রিয়াকশানটা দেখলে মনে হয় যে না, এবারে ব্যাপারটা তেলুগু ফিল্মের দিকে চলে যাচ্ছে। আমি জানি তিনি তার সন্দীপ রেড্ডি বাঙ্গার মানে কোরটা কোথা থেকে বা তার অরিজিনটা কোথা থেকে, বাট স্টিল টোনটা একটা ছিল, টোনটা যেন অনেকটা বেশি উপরে চলে যায়, পিচটা অনেকটা হাই হয়ে যায়, একটা টোনাল শিফট লাগে ওই পার্টিকুলার আমার সিনটাতে, এই সিনেমার ক্ষেত্রে। তাছাড়া যদি বলি তৃপ্তিদিমনি খুব যে কিছু করবার ছিল তা নয়, একটা জায়গাতে রয়েছে রোলস রয়েস অর্ডার দেওয়া হয়, ওই সিনটাতে তার যে রিয়াকশান, ওই সিনটা তার রিয়াকশানটা ছাড়া আর খুব একটা তার কিছু করবার নেই। আর বাকি যা মাথায় ছিল এই মুহূর্তের জন্য বললাম। এবার দেখা যাক, ওটিটিতে শুনছি নাকি আধা ঘন্টার একটা এক্সটেন্ডেড ভার্সন আসবে, কী আসবে, কত দূর আসবে সেটা তো সময় বলবে, কারণ এর আগে ওটিটিতে বড় ভার্সন আসবে বলে যেমন আমাদের ভয়ঙ্করভাবে ঠকিয়েছে। আমি নিজে ওয়েট করছিলাম যে আলটিমেটলি 20 মিনিট এক্সট্রা কী থাকবে, আলটিমেটলি 2 মিনিট 2.5 মিনিট পেয়েছিলাম দিনের শেষে, যা কয়েকটা সিনের কয়েকটা ডায়লগ এক্সট্রা, কয়েকটা সিনের জাস্ট এদিক ওদিক করা হয়েছে। এবার দেখা যাক এটা টোটালি মার্কেটিং গিমিক হয়ে ওই 3 ঘন্টা 20 মিনিটটা 3 ঘন্টা 25 মিনিটে শেষ হয়, নাকি 3 ঘন্টা 20 মিনিটটা আসলেই 3 ঘন্টা 50 বা 55 মিনিট যেটা তারা আলটিমেটলি প্রমিস করছেন এখনো মধ্যে যে বাজ রয়েছে সেটাতে গিয়ে শেষ হয়, সেটা সময় বলে। অবশ্যই আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই জানেন, এবং প্রবলেমেটিক কতটুকু কি নয় এই সিনেমা, সেটা একটা আলাদা ভিডিও করতে ইচ্ছে রয়েছে। আপনারা যদি এই ভিডিওটাতে যদি ভালোবাসা দেন, যদি কমেন্ট বক্সে জানান যে আপনারা চান আমি ওই ভিডিওটা করি। এবং অবশ্যই অনেক কথা হচ্ছে সিনেমাটা নিয়ে, অনেক কথা হচ্ছে, আমার দেখতে অনেকটা দেরি হলো, বাট কথাগুলো কানে আসছে, তো চেষ্টা করেছিলাম যতটা সরিয়ে রাখা যাতে স্পয়লারগুলো না আসে চোখের সামনে। বাট স্টিল সোশ্যাল মিডিয়ার জমানা, মোটামুটি পাঠান রিলিজের আধা ঘন্টার মধ্যে লোকে অর্ধেক সিনেমা দেখে ফেলেছিল বোধহয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যত সোশ্যাল মিডিয়া আছে ওই ক্লিপিং দিয়ে তো কিছু চোখে তো আমারও পড়েছে। তারপরেও দেখবার ইচ্ছা ছিল যে এত কথা হচ্ছে সিনেমাটার মধ্যে আলটিমেটলি আছে এটা কেন, কারণ ট্রেলার লেভেলে যদি বলি সিনেমাটা আমার ব্রিলিয়ান্ট লেগেছিল, ট্রেলার লেভেলে যদি বলি অনেক এক্সপেকটেশন ছিল, তো দেখলাম সবটা ভালো খারাপ সবটা জানলাম। রণবীর কাপুরের পোর্ট্রেল, লোকটা এবারে 2 বছর 2.5 বছরের প্রায় একটা ব্রেক নিতে চলেছেন, যাই নিচ্ছেন, লোকটা যখন আসেন ভালো কাজ দিয়ে যান। এবং এই লোকটা মানে ইন্ডিয়ান সিনেমাতে এত বেশি সিকিউর লাগে আমাকে তার নিজের স্টারডাম নিয়ে। সে সুপারস্টার হয়তো নয়, বাট তার স্টারডাম নিয়ে সে বিশাল সিকিউর, সে জানে হোয়াট হি ইজ কেপেবল অফ, তার একটা মনিটারি একটা সিকিউর জায়গা রয়েছে এবং সঙ্গে তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, দুটো একটা মিশেল লোকটা কতটা আরও বেশি করে বুঝতে গেলে। এবার দেখা যাক অ্যানিম্যাল পার্ক আসে কি না আসে, যারা জানেন তারা জানেন হোয়াট ইজ অ্যানিম্যাল পার্ক। এবং আপনাদের কেমন কি লেগেছে ডিটেলে জানান, যারা ভিডিওটা শেষ অবধি দেখলেন এই 13 মিনিট 13.5 মিনিট ধরে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের কি টেক এই কন্ট্রোভার্সিগুলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানতে বলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন ভিডিওটাকে, এবং যদি প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।